হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আরজিএম অনলাইন ক্লাসেস। আরজিএম এডুকেশন ইউটিউব চ্যানেলের রোজ রাত 8টার স্পেশাল টেট ক্লাসে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। তো আমাদের যে সিলেবাসের অন্তর্গত টপিকগুলো আমরা ডিসকাস করছি তার মধ্যে আজকে আরও একটা টপিক নিয়েছি। আজকের এই যে টপিকটা রয়েছে এটা আজকে একটা ক্লাসে কভার করা খুবই মুশকিল, কারণ বুদ্ধি সংক্রান্ত যে সমস্ত তত্ত্বগুলো রয়েছে বা থিওরিজ রিগার্ডিং ইন্টেলিজেন্স, এখানে অনেকগুলো কিন্তু তত্ত্ব থাকে। তো সেই কারণে আজকে আমরা তিনটা তত্ত্বকে এখানে কমপ্লিটলি ডিসকাস করবো, তারপরে আগামী ক্লাসে বাকিগুলোকে আবার করার চেষ্টা করবো, ঠিক আছে? তো আজকে আমাদের চ্যাপ্টার নাম্বার 7, বুদ্ধি এবং বুদ্ধঙ্ক। এবং বুদ্ধঙ্ক যেটা রয়েছে ইন্টেলিজেন্ট কোশ্চেন বা আইকিউ, সেই আইকিউ এর থেকে কি ধরনের প্রশ্ন আসে এবং কি কি পড়তে হবে সেই বিষয়গুলো আজকে এখানে আমরা ডিসকাস করে নেব। তো প্রথমে দেখে নেই বুদ্ধি বা ইন্টেলিজেন্স কি। আমরা বেসিক্যালি বুঝি কি, আমরা কখনো যখন বলি যে বাহ তুই তো খুব বুদ্ধিমান, বাহ তুই তো খুব বুদ্ধিমতী, অর্থাৎ তার মানে কি, তার মানে সে হচ্ছে ইন্টেলিজেন্ট। এবার ইন্টেলিজেন্ট মানে হচ্ছে কোনো একটা কর্মক্ষমতা বা কোনো একটা কার্য সম্পাদন করার ক্ষমতা বাকিদের তুলনায় যখন দেখি কারোর মধ্যে একটু বেশি রয়েছে, তখন তাকে কিন্তু আমরা আলাদা করে আইডেন্টিফাই করি। এইটাই হচ্ছে বুদ্ধি। আর এই যে তার মধ্যে বেশি থাকলো কার মধ্যে কম থাকলো, এই যে মেজারমেন্ট করার যে আমাদের পার্থক্য করার যে আমাদের পদ্ধতি, সেটাকে আমরা বলি বুদ্ধাঙ্ক নির্ণয় বা ইন্টেলিজেন্ট কোশেন্ট। সেই দুটো বিষয় আজকে আমাদের ক্লাসের প্রতিপাদ্য বিষয়। তো প্রথমে একটু দেখে নিই বুদ্ধি বা ইন্টেলিজেন্স কি। বুদ্ধি হলো ব্যক্তির এমন মানসিক ক্ষমতা যার সাহায্যে সে শিখতে, যুক্তি করতে, সমস্যা সমাধান করতে, পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে এবং নতুন পরিস্থিতিতে সঠিক সিদ্ধান্ত নিতে পারে। কিরকম? এটা একটা মেন্টাল এবিলিটি। মানসিক ক্ষমতা হচ্ছে কি মেন্টাল এবিলিটি, ঠিক আছে? একটা মানসিক ক্ষমতা, মেন্টাল এবিলিটি। সে কি করছে, শিখছে কোনো একটা কিছু, লার্নিং, কোনো একটা লজিক, কোনো সমস্যা সমাধান বা প্রবলেম সলভিং করতে, এবং পরিবেশের সঙ্গে কি ওতপ্রোতভাবে মানিয়ে নিতে। যে কোনো জায়গাতেই যখন একটা মানুষ কোনো একটা পরিবেশে যায়, তখন সেই পরিবেশে গিয়ে তখন সেখানকার মধ্যে মানিয়ে নেওয়ার কিন্তু সে চেষ্টা করে। তো মানিয়ে নেওয়ার চেষ্টা করে বলতে সে সেখানকার মধ্যে ইউজ টু হয়ে যায়। মনে করো আজকে সে কোনো একটা জায়গাতে কাজ করছিল, একটা অফিসে কাজ করছিল, সেখানকার সারাউন্ডিংয়ের সঙ্গে সে মিশে গেছে। তারপর তার বদলি হয়ে গেল অন্য কোনো ব্রাঞ্চে, সেখানে গিয়েও সে কিন্তু আস্তে আস্তে মিশে যাচ্ছে। কী দিয়ে মেশে? বুদ্ধি দিয়ে মেশে। বুদ্ধি হচ্ছে শেখার ক্ষমতা, সমস্যা সমাধানের ক্ষমতা এবং নতুন পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার ক্ষমতা। অর্থাৎ যে কোনো কিছু শিখছি আমি, ক্লাসে 30 জনকে ইংরেজি শেখাচ্ছি, ইংরেজি গ্রামার শেখাচ্ছি, তার মধ্যে আমি দেখতে পাচ্ছি যে দুজন বাচ্চা খুব তাড়াতাড়ি শিখে যাচ্ছে, তাহলে স্বভাবতই আমি বুঝতে পারছি যে ওদের দুজনের ইন্টেলিজেন্স বাকিদের তুলনায় তুলনামূলকভাবে বেশি রয়েছে। অর্থাৎ ওরা দুজন বাকিদের চেয়ে তাড়াতাড়ি শিখে যাচ্ছে, কারণ ওদের শেখার এবিলিটিটা বেশি রয়েছে। আবার পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়া, মনে করো কোনো আমি কোনো একটা কোয়েশ্চেন এমন দিলাম যেখানে আমি ব্যতিক্রম দিয়েছি কিছু একটা, এবার তার মধ্যে একজন বা দুজন ধরে নিল যে স্যার এটা তো এইভাবে হবে, তার মানে বুঝতে হবে ও কিন্তু নিজেকে কন্টিনিউয়াসলি নিজের বৌদ্ধিক ক্ষমতাকে কাজে লাগিয়ে ওই প্রবলেমটাকে সে সলভ করতে পারছে। এটাই হচ্ছে বৌদ্ধিক ক্ষমতা বা বুদ্ধি। আবার বলেছে কি বুদ্ধি হচ্ছে বিচার, অনুধাবন এবং যুক্তি করার ক্ষমতা। মানে কোনো কিছু বিচার করা, কোনটা ঠিক কোনটা ভুল, এইটা কোনটা করলে লাভ হবে কোনটা করলে ক্ষতি হবে, এই বিষয়গুলো অনুধাবন করা এবং যুক্তি করার ক্ষমতা। যুক্তি মানে লজিক, যে কেন এটা হচ্ছে, আমাকে বললে এটা করার দরকার নেই, কেন করার দরকার নেই, কি কারণ আছে এর মধ্যে। যেমন আমরা ছোটবেলায় পড়েছি না, যে স্বামী বিবেকানন্দের সময় যখন তাকে ছোটবেলায় কি বলতো, ডান পিঠে, সে খুব ডান পিঠে ছিল। এবং আরেকটা বিষয় কি, সে প্রত্যেকটা বিষয়কে কোশ্চেন করতো যে কেন এটা হচ্ছে। সে ব্রহ্মদত্তের ভয় দেখিয়েছে, ও ওখানে গাছের মধ্যে গিয়ে বসে রয়েছে, দেখি কোথায় ব্রহ্মদত্তি আছে, ইত্যাদি বিষয়গুলো, ঠিক আছে? বুদ্ধি হলো বিমূর্তভাবে চিন্তা করার ক্ষমতা। বিমূর্তটা কি? অ্যাবস্ট্রাক্ট। আমরা এর আগেও অনেকবার এই শব্দটার সঙ্গে পরিচিত হয়েছি। অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং মানে যে কোনো বিষয় যেগুলোর বাহ্যিক কোনো রূপ নেই, যেগুলোর পার্থিব কোনো রূপ নেই, সেগুলোর সঙ্গে কি করবে, একটা সম্পর্ক তৈরি করবে, সেগুলোর সঙ্গে কি করবে, একটা একটা কানেকশন তৈরি করবে। অর্থাৎ যেমন আমি বললাম, এখানে একটা ফটোটা তোমরা দেখো, এখানে একটি মেয়ের ছবি তোমরা দেখতে পাচ্ছ, যার এখানে ব্রেন এবং ব্রেনের মধ্যে অনেকগুলো ফাংশনিং এর ব্যবস্থা বা ব্যাপার করছে। এবার মনে করো এই মেয়েটি যখন একটা গান শুনছে, তখন গান শুনতে শুনতে সে একটা কল্পনার জগতে ভাসছে এবং সে মনে করছে এটা এরকম হলে ভালো হতো। সেইটা হচ্ছে বিমূর্ত, অর্থাৎ যেটাকে কাল্পনিকভাবে চিন্তা করা যাবে, যেটার অ্যাবস্ট্রাক্টনেস রয়েছে, যেটার কোনো বস্তুত যেটার কোনো বাহ্যিক রূপ নেই। বোঝা গেল? বুদ্ধি হলো সত্য ও ভালো প্রতিক্রিয়া প্রদানের ক্ষমতা। সত্য ও ভালো প্রতিক্রিয়া প্রদানের ক্ষমতা, ঠিক আছে? এটাই হচ্ছে বুদ্ধি। সত্য ও ভালো প্রতিক্রিয়া প্রদানটা কি? অর্থাৎ যেটা মনে করো ট্রুথ এবং যেটা হচ্ছে ঠিক, এই দুটোর হচ্ছে প্রতিক্রিয়া প্রদান করা। মানে কোনটার ক্ষেত্রে আমি
প্রতিক্রিয়া দেব, কোনটার ক্ষেত্রে প্রতিক্রিয়া দেব না, অর্থাৎ আমার সঙ্গে কে কীভাবে কথা বলছে, আমি কাকে কীভাবে উত্তর দেব, এই দুটো বিষয়ের যে পার্থক্য। অর্থাৎ কেউ আমাকে ডাকলো, তখন আমি উত্তর দিচ্ছি না, তার মানে প্রতিক্রিয়া দেওয়ার ক্ষমতা কিন্তু আমার নেই, আমার তার মানে ব্রেনটা ঠিকঠাকভাবে ফাংশন করছে না। তো এই প্রতিক্রিয়া দেওয়ার ক্ষমতা, এগুলোই হচ্ছে কিন্তু বুদ্ধি। বুদ্ধি হলো উদ্দেশ্যমূলকভাবে কাজ করা, মানে যে কোনো কিছুর একটা পারপাস থাকবে। মানে আমি আজকে অঙ্ক করছি, কেন অঙ্ক করছি? অঙ্ক শেখার জন্য অঙ্ক করছি। আমি আজকে টেটের জন্য ক্লাস করছি, কেন ক্লাস করছি? আমাকে টেট পাস করতে হবে তাই করছি। এগুলো কি? এগুলো আমাদের বেসিক বুদ্ধি থেকে আসছে, যে এইটা করতে হবে তাহলে এইটা হওয়া যাবে, এইটা করতে হবে তাহলে ওটা পাওয়া যাবে। তো প্রত্যেকটাকে উদ্দেশ্যমূলকভাবে কাজ করা আর যুক্তিসঙ্গতভাবে চিন্তা করা এবং পরিবেশের সঙ্গে কার্যকরভাবে মানিয়ে নেওয়ার সামগ্রিক ক্ষমতা। বুঝতে পেরেছো? এরপরে সে বুদ্ধির বৈশিষ্ট্য রয়েছে কিছু, মানে আশা করি বুদ্ধি বিষয়টাকে আমরা বুঝতে পারলাম, বেসিক যে কনস্ট্রাকশনটা রয়েছে এটার, সেটা বুঝতে পারলাম। বুদ্ধির বৈশিষ্ট্য কি? জন্মগত এবং অর্জিত। জন্মগত কি? যেটাকে আমরা বলি সহজাত। আমি প্রথম থেকে একটা কথা বলি, কখনো কখনো দেখবে সচিন তেন্ডুলকারের নামে বলা হয় সচিন তেন্ডুলকার হচ্ছেন গড গিফটেড, অর্থাৎ তার যে টাইমিং, তার ক্রিকেটিং নলেজ, এই যে দেখবে বীরেন্দ্র সেহবাগ কখনো ইন্টারভিউ দিতে এসে সচিন তেন্ডুলকারের কথা বলছে যে 140 কিলোমিটার বেগে একটা বোলার বল করছে, কিন্তু তার বলের সিমের কোন দিকে আঙ্গুলটা রাখা আছে, থামটা কিভাবে করছে, বলটা পিছে কোথায় পড়লো, কোন দিকে আসলো, এই যে দেখা, এই যে তার হ্যান্ড আই কোঅর্ডিনেশন, এই সমস্ত কিছু, এগুলো কেউ কেউ বলে সহজাত, কেউ কেউ বলে প্র্যাকটিস করা। কিন্তু যখন একটা বাচ্চা, মনে করো একটা বাচ্চা, ও জন্মের পর কি হচ্ছে, কান্না করছে, এই কান্নাটা ওকে কে শিখিয়ে দিল? কেউ দিয়েছে? দেয়নি। তারপরে মনে করো সে চোষণ ক্ষমতা রয়েছে, সে মায়ের যখন হচ্ছে দুধ পান করছে, সেই চোষণ ক্ষমতা, সেটা তাকে কে শিখিয়ে দিল? কেউ শিখিয়ে দেয়নি। চোখ বুঝে নেওয়া, অর্থাৎ মনে করো তার চোখে আলো পড়লো, সে চোখটা বুঝে নিয়েছে, এগুলোকে বলা হয় হচ্ছে সহজাত। এগুলোকে কি বলা হয়? সহজাত ক্ষমতা, মানে জন্মর সঙ্গে প্রাপ্ত। আর অর্জিত কোনগুলো? অর্জিত হচ্ছে একটা মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা পদে পদে যে বিষয়গুলো সে শিখছে, যে বিষয়গুলো সে জানছে, যে বিষয়গুলো সে এক্সপেরিয়েন্স করছে, সেই সমস্তই হচ্ছে তার অর্জিত ক্ষমতা। তার অর্থাৎ বুদ্ধি কিন্তু জন্মগত এবং অর্জিত দুটাই থাকে। এবার এই ক্ষেত্রে আমাদের হেরিডিটি আর এনভায়রনমেন্ট, অর্থাৎ জন্মগত ব্যাপার এবং পরিবেশ, এই দুটোকে কিন্তু আমাদের দেখতে হবে, এই দুটোই কিন্তু এর জন্য দায়ী। এবার এখানে দেখো বুদ্ধির প্রধান বৈশিষ্ট্যের মধ্যে বিমূর্ত চিন্তা করতে পারছে, অর্থাৎ অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং করতে পারছে। বিমূর্ত চিন্তা মানে কেউ কাল্পনিকভাবে ভাবছে এটা এরকম হবে, ওটা ওরকম হবে, অর্থাৎ সে ভাবছে যে, মনে করো যে কসমিক ওয়ার্ল্ড সম্পর্কে সে ভাবছে, সে ঈশ্বর সম্পর্কে ভাবছে, এগুলো সমস্ত কি বিমূর্ত চিন্তা থেকে সে ভাবছে। তার মধ্যে কি দেখা যাচ্ছে, সে প্রবলেম সলভিং করতে পারছে, সমস্যা সমাধান। এখানে একটা পাজলের মতো করে দিয়েছে, যে কোনো রকমের প্রবলেম সলভিং ইন লাইফ, ডেলি লাইফ, প্রতিদিনের জীবনে প্রবলেম সলভিং। কারণ দেখবে একটা মানুষের কিন্তু 40,000 টাকা দিয়েও সংসার খরচ কমপ্লিট হচ্ছে না, আবার কেউ 25,000 টাকা দিয়েও খুব সুন্দরভাবে ম্যানেজ করছে। অর্থাৎ ম্যানেজ করা, এটাও কিন্তু বুদ্ধি দিয়েই করতে হয়। এগুলো কিন্তু এক একটা শিল্প বা টাস্ক। উদ্দেশ্যমূলক আচরণ, অর্থাৎ কোনটা কি করতে হবে সেই মোতাবেক আচরণ করাটাও কিন্তু বুদ্ধির বৈশিষ্ট্য। তারপরে কি অভিযোজন ক্ষমতা, মানে কি মানিয়ে নেয়া, যে কোনো পরিবেশে কি করছে, সে মানিয়ে নিচ্ছে নিজেকে। তারপরে অভিজ্ঞতা থেকে শেখা, ওই যে লার্নিং বাই ডুইং, অর্থাৎ কিছু করতে করতে সে অভিজ্ঞতা অর্জন করছে। তো এগুলো হচ্ছে প্রত্যেকটা বুদ্ধির বৈশিষ্ট্য, যার মধ্যে প্রথমটা হচ্ছে জন্মগত এবং অর্জিত, অর্থাৎ বংশগত এবং পরিবেশ দুটি বুদ্ধিকে প্রভাবিত করে। কে কোন বংশ থেকে জন্মগ্রহণ করেছে, অর্থাৎ কতটা ইন্টেলিজেন্ট সে হয়েছে, তার বাবা মা, তার ঠাকুরদা ঠাকুমা বা তার ফ্যামিলি মেম্বার্সদেরকে দেখতে হবে, এবং তাদের কিছু না কিছু বৈশিষ্ট্য জিনগতভাবে তার মধ্যে অটোমেটিক্যালি প্রবাহিত হবে। আর তার পাশাপাশি সে যেই পরিবেশে বড় হচ্ছে সেরকমভাবে সে শিখতে থাকবে। যেমন আমি একটা উদাহরণ দিই, যে একেবারে যমজ বাচ্চা একজন অন্ধ্রপ্রদেশে চলে গেল, একজন পশ্চিমবঙ্গের থেকে বড় হলো, তাহলে একজন পশ্চিমবঙ্গের কালচারে বড় হয়েছে, একজন অন্ধ্রপ্রদেশের কালচারে বড় হয়েছে। এগুলো হচ্ছে অর্জিত ক্ষমতা তার। তারপরে কিছু অভিযোজন ক্ষমতা, অভিযোজন করা, অর্থাৎ মানিয়ে নেওয়া, নতুন পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে সাহায্য করে। যে কোনো রকম পরিস্থিতি, যে কোনো রকমের নতুন পরিস্থিতি, সেগুলোর সঙ্গে মানিয়ে নিতে সাহায্য করছে। আর সমস্যা সমাধান ক্ষমতা, প্রবলেম সলভিং এবিলিটিস, প্রবলেম সলভিং, বাচ্চাটা বা মানুষটা কি করছে, ধীরে ধীরে বিভিন্ন রকমের কঠিন পরিস্থিতির মধ্যে দিয়েই সে কিন্তু যে সিদ্ধান্তটা নিচ্ছে, সেই সিদ্ধান্তটাই কিন্তু তার পরবর্তী পদক্ষেপকে নির্ধারণ করবে। অর্থাৎ আজকে যেই পরিস্থিতির মধ্যে সে পড়েছে, সেই পরিস্থিতির আন্দাজে সে যখন একটা সিদ্ধান্ত নিতে শিখছে, সেই সিদ্ধান্ত নিতে শেখাটাই কিন্তু তার মধ্যে একটা পরিবর্তন নির্দেশ করছে।
আর কি শেখার ক্ষমতাকে দ্রুত শেখার দক্ষতা বৃদ্ধি করে, অর্থাৎ কার কতটা বুদ্ধি সেই অনুপাতে তার কিন্তু শেখারও গতি নির্ধারিত হয়, শেখারও স্পিড নির্ধারিত হয়। আরও আছে বিমূর্ত চিন্তা, প্রথমে বললাম অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিংটা, যেটার মাধ্যমে সে যুক্তি বিশ্লেষণ ইত্যাদির মাধ্যমে সে কিন্তু জানছে। অর্থাৎ বুদ্ধি সম্পর্কে আমাদের বেসিক যে ধারণাটা নেওয়ার ছিল সেটা আমরা নিলাম যে বুদ্ধি কী। এবার আমাদের বুদ্ধির প্রকারভেদ, অর্থাৎ সেগুলো আমরা জানবো, যার মধ্যে অনেক কিছু তোমরা পাবে, হাওয়ার্ড গার্ডনার পাবে, থর্নডাইক পাবে, স্পিয়ারম্যান পাবে, তারপর গিলফোর্ড পাবে, স্টার্নবার্গ পাবে, এগুলো আমরা এক এক করে কিন্তু জানবো। আজকে 3টা পার্টকে রেখেছি বা 3জন মনস্তত্ত্ববিদের 3টা থিওরিকে রেখেছি, খুব ভালো করে করবে, হাতে কলমে ব্যাপারটাকে শেখানোর চেষ্টা করছি। কোথাও বুঝতে অসুবিধা হলে কমেন্ট সেকশনে জানাবে। বুদ্ধির প্রকারভেদ, টাইপস অফ ইন্টেলিজেন্স। সবার প্রথমে দেখো থর্নডাইকের মধ্যে বুদ্ধির প্রকার, মাল্টিপল ফ্যাক্টর থিওরি। থর্নডাইক কি করলেন? থর্নডাইক হচ্ছেন বুদ্ধি বিষয়ক যে তত্ত্বটা দিয়েছেন সেটাকে অ্যাটমিক থিওরি অফ ইন্টেলিজেন্সও বলা হয়। এটা তোমরা নোট ডাউন করবে, অ্যাটমিক থিওরি অফ ইন্টেলিজেন্স, ঠিক আছে, নামেও পরিচিত। তো এটাকে তোমরা কিন্তু নোট ডাউন করবে যে এই মাল্টিপল ফ্যাক্টর থিওরি, সেটাকে কিন্তু বলা হচ্ছে কি অ্যাটমিক থিওরি অফ ইন্টেলিজেন্স। থর্নডাইক যে সাধারণ বুদ্ধি, সেই সাধারণ বুদ্ধির তত্ত্ব যেটা রয়েছে সেটার বিরোধিতা করেছিলেন। কারণ আমরা যখন স্পিয়ারম্যানকে পড়বো সেখানে সাধারণ বুদ্ধি, স্পেশাল বুদ্ধি অর্থাৎ জি উপাদান, এস উপাদান সম্পর্কে জানবো। সেই যে জি উপাদান বা জেনারেল উপাদান, সেটার সম্পর্কে কিন্তু থর্নডাইক স্বীকার করতে চাননি সেটাকে। তিনি প্রস্তাব করেছিলেন যে নির্দিষ্ট উদ্দীপক এবং নির্দিষ্ট প্রতিক্রিয়ার মাধ্যমেই সমস্ত কিন্তু বুদ্ধি নির্ধারিত হয়। আমরা টু ফ্যাক্টরস থিওরি জানবো, টু ফ্যাক্টর, এটা আমরা আগামীতে জানবো, ঠিক আছে, টু ফ্যাক্টরস থিওরি, দ্বি উপাদান তত্ত্ব। এবার এখানে থর্নডাইকের মধ্যে বুদ্ধির যে প্রকার, তিনি 3 প্রকার বুদ্ধির কথা কিন্তু বলেছেন। কি কি সেই 3 প্রকার বুদ্ধি? মূর্ত বুদ্ধি, যেটা কংক্রিট ইন্টেলিজেন্স; বিমূর্ত বুদ্ধি, যেটা অ্যাবস্ট্রাক্ট ইন্টেলিজেন্স; সোশ্যাল ইন্টেলিজেন্স বা সামাজিক বুদ্ধি। মূর্ত, বিমূর্ত এবং সামাজিক, এই 3টা কিন্তু রয়েছে। মূর্ত বুদ্ধিটা কি আমরা বুঝতে পারছি? মূর্ত বুদ্ধি হচ্ছে যান্ত্রিক বুদ্ধি, যেটা ব্যক্তির দৈনন্দিন জীবনের বিভিন্ন কার্যকলাপের সঙ্গে স্পষ্ট। যেমন মূর্ত বুদ্ধি বলতে আমরা সাধারণত বোঝাই যে পরিবেশের নানা বস্তুকে অনুধাবন করার ক্ষমতা। ধরো আমি স্কুলে বাচ্চাটাকে বোঝাচ্ছি এটা গাছ হয়, এটা পাতা হয়, এখানে মনে করো যে আমি যদি এই জায়গাটাতে বোঝাই, এই জায়গাটাতে মনে করো একজন কি করছেন, প্রত্যেককে বোঝাচ্ছেন কোনো একটা টপিক সম্পর্কে, তো এটাকে আমি বলতে পারি মূর্ত বুদ্ধি। বা আরও সহজভাবে বলতে পারি যে স্কুলে তুমি আজকে ক্লাসরুমে শেখাচ্ছ বাচ্চাদেরকে এ ফর অ্যাপেল, এবং তাদেরকে অ্যাপেল দেখাচ্ছ, আপেলটাকে দেখাচ্ছ, দেখিয়ে বলছো যে এইটা দেখো, এটা হচ্ছে অ্যাপেল অ্যাকচুয়ালি, তাহলে বাচ্চাটার ওই পুস্তকের জ্ঞানের সাথে তার আপেলের একটা সম্পর্ক তৈরি হলো, এবং সেই বাচ্চারা কিন্তু নিজের বুদ্ধি দিয়েই সেই সম্পর্কটা তৈরি করতে পারলো। এটাকে আমরা বলবো মূর্ত বুদ্ধি। বিমূর্ত বুদ্ধিটাকে, যেটা প্রতীক, সংখ্যা বা ভাষা বুঝতে পারা, অর্থাৎ যেখানে সংখ্যা থাকবে, শব্দ থাকবে, ডায়াগ্রাম থাকবে, বর্ণ থাকবে। মনে করো সূত্র রয়েছে যে এ প্লাস বি হোল স্কোয়ারের একটা সূত্র রয়েছে, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, ঠিক আছে, প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে সূত্র রয়েছে। এবার এই ডায়াগ্রামটাকে বা এই সূত্রটাকে বোঝা, এইটাকে বুঝতে শেখা, এইটা হচ্ছে বিমূর্ত, মানে যেখানে তার বিশেষ একটা ক্ষমতাকে, বিশেষ একটা বুদ্ধিকে কাজে লাগাতে হবে। যেখানে বলছে দ্য এবিলিটি অফ এফেক্টিভলি কন্ট্রোল আওয়ার বডি অ্যান্ড ম্যানিপুলেট অবজেক্টস, বিমূর্ত বুদ্ধির মাধ্যমে। অর্থাৎ যে কোনো একটা অবজেক্ট দিয়েছে আমাকে, যেমন মনে করো আমরা যে একটা পাজলকে সলভ করছি, বা সুদুকু আমরা গেম খেলেছি, তো ওইটা কি, ওটা হচ্ছে বিমূর্ত বুদ্ধিকে কাজে লাগাতে হবে আমাদের, এবং ওই শব্দগুলোকে এলোমেলো করে সাজিয়ে আমাদেরকে সঠিক যে সিকোয়েন্সটা সেখানে আসতে হবে। আর থার্ড রয়েছে সামাজিক বুদ্ধি বা সোশ্যাল ইন্টেলিজেন্স, যেখানে বলছে মানুষের সঙ্গে ভালো সম্পর্ক স্থাপনের ক্ষমতা, সমাজে কেমন করে চলবে, কেমন করে বোঝাপড়া করতে হবে, কেমন করে মানে মানুষের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রেখে একটা সোশ্যাল অ্যানিম্যাল হতে হবে, যাতে করে কেউ তোমার সম্পর্কে খারাপ কথা না বলে, আর যাতে করে তুমি মানুষের কাছে একটা ভালো মানুষ হিসেবে পরিচিতি লাভ করো। এইটা হচ্ছে সোশ্যাল ইন্টেলিজেন্স, অর্থাৎ সামাজিক বুদ্ধি, সমাজে কি করে মিশতে হবে, মানে মানুষটা ব্যক্তিগতভাবে যেমনই হোক না কেন, সামাজিকভাবে তার জন্য একটা গ্রহণযোগ্যতা থাকে, তার জন্য একটা অ্যাকসেপ্টেন্স থাকে, সেটাকেই এখানে বলতে চেয়েছি যে সামাজিক বুদ্ধি বা সোশ্যাল ইন্টেলিজেন্স, ঠিক আছে। দেখো থর্নডাইকের মধ্যে কিন্তু বুদ্ধির আবার গুণ আছে, স্তর, বিস্তৃতি, ক্ষেত্র, গতি, এগুলো রয়েছে। তো থর্নডাইকের যে বুদ্ধির উপাদান তত্ত্ব, সেটাকে বলা হয় বহু উপাদান তত্ত্ব। আমরা টু ফ্যাক্টরস থিওরিটা কিন্তু পড়বো,
ওটা আমরা জানবো। এবার আমরা আসি স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্ব। এটা একটু ভালো করে বুঝবে। দ্বি উপাদান তত্ত্বের মধ্যে দেখো কি বলেছেন, স্পিয়ারম্যানস টু ফ্যাক্টর থিওরি অফ ইন্টেলিজেন্স, বুদ্ধির দ্বি উপাদান তত্ত্ব। জি ফ্যাক্টরটা হচ্ছে এখানে মেন, আর এগুলো সব এস ফ্যাক্টরের উদাহরণ। কিভাবে হচ্ছে ব্যাপারটা আমি বোঝাচ্ছি, তার আগে একটু দেখে নিই। দুটো বলেছেন, একটা জি ফ্যাক্টর, একটা এস ফ্যাক্টর। দেখো পাশে লেখা আছে জেনারেল ইন্টেলিজেন্স, একটা স্পেসিফিক ইন্টেলিজেন্স। আচ্ছা, এই যে জি ফ্যাক্টরটা রয়েছে, আমি জিটাকে লিখলাম, ভালো করে একটু বুঝবে, ঠিক আছে? জিটা রয়েছে, এই জি ফ্যাক্টরটা কি? জি ফ্যাক্টর হচ্ছে যেই মানসিক ক্ষমতা কোনো একটা ব্যক্তি সমস্ত রকম বৌদ্ধিক কার্য সম্পাদন করতে প্রয়োজন হয়, তাকে সাধারণ মানসিক ক্ষমতা বলে। অর্থাৎ তুমি দৌড়াচ্ছ, তার জন্য তুমি বুঝতে পারছো যে তোমার সারফেসটা কেমন, উঁচা নিচা রয়েছে, এবড়ো খেবড়ো রয়েছে, নাকি একদম সমান্তরাল রয়েছে, সেই মোতাবেক তুমি দৌড়াবে। দৌড়াতে দৌড়াতে তোমার রাস্তায় গর্ত পড়লে তুমি থামবে বা তুমি এড়িয়ে যাবে। এগুলো হচ্ছে কি তোমার বেসিক একটা বুদ্ধি, বেসিক বুদ্ধি অনুযায়ী তুমি কাজগুলো করছো, এটা হচ্ছে জি ফ্যাক্টর। আর এস ফ্যাক্টর হচ্ছে যেটাকে বলা হয় স্পেশাল ফ্যাক্টর। আমি এই পাশে লিখলাম এস, এটাকে বলা হচ্ছে স্পেশাল ফ্যাক্টর। স্পেশাল ফ্যাক্টরটা কি তোমার কোনো একটা কাজ করতে তোমার যখন ব্যবহার হচ্ছে। এবার মনে করো এই এস ফ্যাক্টরটা যখন কোনো কাজ করছে তখন সে কিন্তু জি ফ্যাক্টরটাকে ইউজ করছে। আবার আরেকটা এস ফ্যাক্টর রয়েছে, ও কাজ করছে জি ফ্যাক্টরটাকে ইউজ করছে। আবার আরেকটা এস ফ্যাক্টর রয়েছে, সেও কিন্তু জি ফ্যাক্টরটাকে ইউজ করছে। অর্থাৎ প্রত্যেকটা, মনে করো এটা হচ্ছে সাঁতার কাটা, এটা হচ্ছে মনে করো গান শেখা বা গান করা, এটা হচ্ছে মনে করো নাচ করা, ঠিক আছে? তাহলে এখানে দেখো এস ফ্যাক্টরের অংশটাই কিন্তু বেশি, তাই না? এস ফ্যাক্টর অংশটা বেশি। আর জি ফ্যাক্টরের অংশটা কিন্তু এই যে এইটুকু, এইটুকু হচ্ছে জি ফ্যাক্টর অংশটা, এই পার্টটুকু। অর্থাৎ ও কিন্তু যে গান শিখছে, গান শেখার জন্য ওর কিন্তু একটা বেসিক যে নলেজ বা বেসিক যে বুদ্ধি বা সাধারণ যে একটা মানসিক ক্ষমতা, সেটাকে তার ব্যবহার করছেই। তার পাশাপাশি সে তার ভোকালটাকে ইউজ করছে আলাদা করে, অর্থাৎ জি ফ্যাক্টরটাকে ইউজ করছে। আবার আমি এখানে দেখি, এবার এখানে মনে করো নাচ করছে, তো নাচ করার জন্য তার কিন্তু এই অংশটা, এই এস ফ্যাক্টরটা কিন্তু এতটা রয়েছে, এস ফ্যাক্টরটা এতটা রয়েছে। আর বাকি এই অংশটা কি রয়েছে? এই অংশটা জি ফ্যাক্টর। অর্থাৎ জি ফ্যাক্টরটা তিনি এটাই বলতে চেয়েছেন, স্পিয়ারম্যান মনে করেন যে কোনো বৌদ্ধিক কাজের জন্য দুই ধরনের মানসিক ক্ষমতার প্রয়োজন হয়। একটি হচ্ছে সাধারণ মানসিক ক্ষমতা বা জেনারেল ফ্যাক্টর, যেটা জি ফ্যাক্টর, যাকে আমরা জি বলি। আর অপরটা হচ্ছে বিশেষ মানসিক ক্ষমতা বা যেটা হচ্ছে স্পেশাল ফ্যাক্টর বা এস ফ্যাক্টর। এবার জি ফ্যাক্টরের যদি কিছু বৈশিষ্ট্য বলি, যেটা হচ্ছে আমাদের এই জেনারেল ফ্যাক্টর, যদি কিছু বৈশিষ্ট্য আমরা বলি, সাধারণ মানসিক ক্ষমতা বা জি ফ্যাক্টর হচ্ছে জন্মসূত্রে প্রাপ্ত, এটাও কিন্তু সহজাত, এটাও সহজাত, জন্মসূত্রে প্রাপ্ত। তুমি ধরে নাও হেরিডিটি, অর্থাৎ সে তার পরিবার থেকে পেয়েছে, জিন থেকে পেয়েছে। এটা সার্বজনীন এবং সব ধরনের কাজের জন্য প্রয়োজন হয়ে থাকে। সার্বজনীন মানে কি সবার জন্যই এবং সব রকমের কাজের জন্য প্রয়োজন হয়। আর ব্যক্তিভেদে এটার পার্থক্য কিন্তু আলাদা আলাদা হবে। যেরকম ইন্টেলিজেন্স আমরা বললাম, এক একজনের বুদ্ধিমত্তা এক এক রকম হয়, কোথা থেকে আসে? সেটা হেরিডিটি থেকে আসতে পারে। আর সাধারণ মানসিক ক্ষমতা যত প্র্যাকটিস করবে তত বাড়বে তা কিন্তু নয়। তুমি দেখবে একটা বাচ্চা দীর্ঘদিন ধরে অঙ্ক করছে করছে করছে, বাট সে অঙ্ক শিখতে পারছে না। অর্থাৎ সে যে প্রচুর প্র্যাকটিস করলে শিখবে তা কিন্তু নয়। এটা অনুশীলন সাপেক্ষ কিন্তু একেবারেই নয়। এই ক্ষমতা কিন্তু বৃদ্ধি করা যায় না, এটা হচ্ছে বেসিক। সেই বেসিক ক্ষমতা অনুযায়ী সে আলাদা 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 স্পেশাল এবিলিটি বা স্পেশাল ফ্যাক্টরকে কাজে লাগাচ্ছে। সেই জেনারেল বুদ্ধি তার, আমরা বলি না যে যার যেমন কোয়ালিটি সে সেই মোতাবেক কিন্তু কাজ করে। অর্থাৎ একই বয়সী বাচ্চাদের মধ্যে কেউ দেখা গেল খুব ভালো পারছে করতে, কেউ একদম পারছে না। অর্থাৎ ওই পারা না পারাটা হচ্ছে এস ফ্যাক্টর, আর তার যে পারা না পারার পিছনের কারণটা সেটা হচ্ছে জি ফ্যাক্টর। বুঝতে পারছি ব্যাপারটা নাকি বেশি জটিল মনে হচ্ছে? একটা কথা মনে রাখো, জি ফ্যাক্টর হচ্ছে মনে করে হাসপাতালে 30টা বাচ্চা জন্ম নিয়েছে, 30টা বাচ্চা জন্ম নিয়েছে, জন্ম নেওয়ার সময় প্রত্যেকে জি ফ্যাক্টর নিয়ে জন্মেছে। এবং এই জি ফ্যাক্টর 30 জনের কিন্তু আলাদা আলাদা, কেউ ইন্টেলিজেন্ট বেশি, কেউ ইন্টেলিজেন্ট কম। এবং আগামী জীবনে 20 বছর পর এই 30টা বাচ্চার মধ্যে কিন্তু দেখবে 30 রকমের তারা কিন্তু কেরিয়ার তৈরি করেছে এবং 30 রকমের তারা কিন্তু জীবনে সফলতা অর্জন করেছে। কেন? কারণ তারা তাদের জি ফ্যাক্টর অনুযায়ী, জি ফ্যাক্টরের হিসেবেই বা জি ফ্যাক্টরের ওই অনুপাতেই কিন্তু তার মধ্যে এস ফ্যাক্টরগুলো কাজ করে। সে গান শিখবে না, সাঁতার কাটবে না, নাচ শিখবে না, পড়াশোনা করবে না, নাসাতে যাবে নাকি ইসরোতে যাবে, এগুলো। অর্থাৎ এস ফ্যাক্টর হচ্ছে সে ডেভেলপ করবে, জি ফ্যাক্টর হচ্ছে জন্ম থেকে নিয়ে আসবে।
বুঝতে পেরেছো আশা করি ব্যাপারটা। এইবার আমরা যে বিষয়টা সব থেকে বেশি ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারে, যেখান থেকে প্রশ্ন প্রচুর আসে, না মানে এই দুটো থেকে প্রশ্ন আসে না তা বলিনি, থর্নডাইক থেকে প্রশ্ন আসবে, স্পিয়ারম্যান থেকেও আসবে, ঠিক আছে। এইবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে বুদ্ধঙ্ক বা ইন্টেলিজেন্ট কোশেন্ট। সবার প্রথমে বুদ্ধঙ্কের কনসেপ্ট কে দিয়েছেন? টারম্যান, মনোবিদ টারম্যান, ঠিক আছে, তিনি দিয়েছেন। যদিও পরবর্তীকালে আলফ্রেড বিনে এটাকে সব থেকে বেশি প্রচলিত করেছেন এবং অনেক বেশি পপুলার করেছেন। ইন্টেলিজেন্ট কোশ্চেন আমরা বলি না কার আইকিউ কিরকম, অর্থাৎ ব্যক্তির বুদ্ধির পরিমাণ বোঝাতে যে সংখ্যামান ব্যবহার করা হয় তাকে বুদ্ধঙ্ক বলে। অর্থাৎ তার পরিমাণ বোঝাতে, তার বুদ্ধি বোঝাতে, তার ইন্টেলিজেন্স বোঝাতে যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে বুদ্ধঙ্ক। বোঝা গেল? এইবার এখানে আসে যেটা থেকে পরীক্ষাতে প্রচুর প্রশ্ন আসে, সেটা কি? মানসিক বয়স, ক্রোনোলজিক্যাল বয়স। সেখানে দেখো আইকিউ কি কি দেখে টেস্ট করব? একজনের যুক্তি ক্ষমতা কেমন, আচ্ছা এটাকে রেট করে নিই। তার স্মৃতিশক্তি কেমন, তার লজিক্যাল থিঙ্কিং কেমন, তার প্যাটার্ন সে কীভাবে বুঝতে পারছে, গণিত সলভ করতে পারছে না কিনা, প্রবলেম সলভিং করতে পারছে কিনা, এই সব কিছুই হচ্ছে তার আইকিউ লেভেল টেস্ট করার জন্য বিষয়। মানে মুখস্থ করে গড় করে বলে দিচ্ছে তা কিন্তু নয়। এবার আইকিউ পরিমাপ করার যে নিয়মটা, সূত্রটা আমি এর আগের দিনের ক্লাসে বলেছিলাম, মেন্টাল এজ বাই ক্রোনোলজিক্যাল এজ ইন্টু 100। এখান থেকে প্রশ্ন এর আগে প্রাইমারি টেটে এসছে, ঠিক আছে, সিটেটা তো প্রায় আসে, প্রাইমারি টেটেও এসছে। এবার মেন্টাল এজটা কি? মেন্টাল এজ মনে করো একটা বাচ্চা, তার বয়স 10, এটা হচ্ছে তার শারীরিক বয়স, জন্মগত বয়স। এবারও 10 বছর বয়স থাকাকালীন 12 বছর বয়সী বাচ্চাদের যে সমস্ত কার্যক্ষমতা সে 10 বছর বয়সে সে সেটা করে দিচ্ছে, তাহলে তার আইকিউ বেশি না কম হবে বলো তো? অবশ্যই বেশি হবে। এই এই যে 10 বছর বয়সে 12 বছর বয়সী বাচ্চাদের কার্যকলাপ করে ফেলা, এটাকেই বলা হচ্ছে মেন্টাল এজ বা মানসিক বয়স। তাহলে এখানে মানসিক বয়স কত রয়েছে? 12, লিখলাম 12। ক্রোনোলজিক্যাল এজ কত রয়েছে? 10, লিখলাম 10 ইন্টু 100, তাই না? তাহলে আমি কেটে দিব, কত থাকছে? 10। তাহলে কত হচ্ছে? 12 মাল্টিপ্লাই বাই 10 কত হচ্ছে? 120। এটা কি বেরোলো? এটা বেরোলো আইকিউ। এটা কি বেরোলো? আইকিউ। প্রশ্ন এরকমই আসে, যে একটা বাচ্চার মেন্টাল এজ 5, ক্রোনোলজিক্যাল এজ 4, তার আইকিউ কত? এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো। এই হোমওয়ার্কটা তোমরা করবে, কমেন্ট সেকশনে জানাবে কিন্তু, ঠিক আছে? লাইভ চ্যাটে যারা যারা করছো ভেরি গুড, কমেন্ট সেকশনেও কিন্তু জানাবে। এবার এখানে নিচে আরেকটা ফটো তোমরা দেখতে পাচ্ছ যে কি আইকিউ কিভাবে পরিমাপ করা হয়। একই ব্যাপার, সে যুক্তি আর বিচার করতে পারছে কিনা, তার মধ্যে মানে যেটাকে বলে অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং আছে কিনা, ওয়ার্কিং মেমোরি আছে কিনা, সে সচেতন কিনা, স্থানিক সচেতন বলতে সে যেখানে রয়েছে উপস্থিত সেই জায়গা সম্পর্কে সচেতন কিনা, তার গাণিতিক যুক্তি কেমন, প্রত্যেকটা বিষয়। অর্থাৎ স্ট্যান্ডার্ডাইজ টেস্ট করতে হবে একটা, যেখানে মানসিক ক্ষমতার পরিমাপ হবে, শেখার ক্ষমতা জানা যাবে, সমস্যা সমাধান জানা যাবে এবং সমবয়সীদের সঙ্গে তুলনাটাও জানা যাবে, ঠিক আছে? চলো পরের নাম্বারে দেখি। আইকিউ এর শ্রেণীবিভাগও রয়েছে, অর্থাৎ আমরা কোন বাচ্চাকে কোন স্তরে রাখবো, কোন বাচ্চার আইকিউ কেমন রয়েছে, কোন স্তরে রাখবো। মনে রাখবে টারম্যান, তোমরা এগুলো কিন্তু তোমরা করবে, মানে নোট ডাউন করে নেবে। টারম্যানই কিন্তু প্রথম আইকিউ এর এই শ্রেণীবিভাগটা করেছিলেন, যেখানে তিনি বলেছিলেন এই যে দেখো 100+, 140+, 140 এর উপরে হলে প্রতিভাবান বা যাকে বলা হয় জিনিয়াস, 120 থেকে 139, 140-এর কম তাকে বলা হবে উচ্চ মেধাবী সম্পন্ন বা উচ্চ মেধা সম্পন্ন, ভেরি সুপেরিয়ার। 110 থেকে 119, 120-এর কম যেটা, তাকে বলা হবে মেধাবী, মানে তাকে বলা হবে মেরিটোরিয়াস। 90 থেকে 109 যাকে বলা হবে কি? গড় বুদ্ধি সম্পন্ন, গড়। 80 থেকে 89 যাকে বলা হবে মানে যে অল্প বুদ্ধি সম্পন্ন, ঠিক আছে, স্বল্প বুদ্ধি সম্পন্ন ব্যক্তি। আর যার 70 এবং 79-র মধ্যে থাকবে সেটাকে বর্ডার লাইন, তাকে আমরা কি বলবো? খুব অল্প বুদ্ধি। আর এরও যদি নিচে কেউ থাকে তাহলে বলতে হবে কি? ইন্টেলেকচুয়াল ডিসএবিলিটি রয়েছে, অর্থাৎ মানসিক প্রতিবন্ধী। বুঝে গেল? আচ্ছা এবার আমরা যদি দেখি যে বর্তমানে গোটা পৃথিবীতে
এই জিনিয়াস এইটার পার্সেন্টেজ হচ্ছে 1.5% মানুষ এই ক্যাটাগরিতে পড়ে। যারা ভেরি সুপিরিয়ার তারা 11% মতো মানুষ এই ক্যাটাগরিতে পড়ে। যারা উচ্চ মেধা সম্পন্ন বা বলতে পারো যে সুপিরিয়ার, যারা সুপিরিয়ার তাদের 18% মানুষ এই ক্যাটাগরির মধ্যে পড়ে। যারা গড় তারা 48%, এই জন্যই গড়, বুঝতে পেরেছো, অলমোস্ট হাফ। যারা বিলো অ্যাভারেজ তারা 14% রয়েছে। যারা বর্ডার লাইন তারা 5% রয়েছে। আর যারা মেন্টালি প্রতিবন্ধী তারা 2.5% রয়েছে। ঠিক আছে, গোটা পৃথিবীর হিসাবে এটা কিন্তু বলা হচ্ছে। আর কিছু বিষয় সেটা হচ্ছে, আমরা তো আইকিউ পড়লাম, এবার আইকিউ এর যে প্রথম ধারণা, কনসেপ্ট, সেটা প্রথম কে দিয়েছিলেন? উইলিয়াম স্টার্ন। উইলিয়াম স্টার্ন কিন্তু প্রথম দিয়েছিলেন যে দ্য কনসেপ্ট অফ দ্য ইন্টেলিজেন্ট কোশেন্ট ইটসেলফ ওয়াজ ল্যাটার ফর্মালাইজড বাই জার্মান সাইকোলজিস্ট উইলিয়াম স্টার্ন। এই প্রশ্নটা 2015 প্রাইমারি টেট পরীক্ষাতে এসেছে। ঠিক আছে, প্রাইমারি টেট এক্সাম 2015-তে এই প্রশ্নটা কিন্তু এসেছিল, বুদ্ধির উপাদান বিশ্লেষণ প্রথম কে করেছিলেন। ওকে, তো আমরা সেই বিষয়গুলো জানবো। নেক্সটে দেখি, নেক্সটে বলেছে ফ্রেনোলজি। ফ্রেনোলজিটা কি? ফ্রেনোলজি টু মেজার দ্য স্কাল অফ আ হিউম্যান, অর্থাৎ একটা মানুষের মাথার খুলি, মাথার খুলি আকার দেখে বর্ণনা করা হয় বা জানার চেষ্টা করা হয় যে সে কতটা বুদ্ধিমান। অর্থাৎ কারো মাথা অনেক বড়, তাহলে ব্রেনটা বড় রয়েছে, কারো মাথা ছোট, মানে তার ব্রেনটা ছোট রয়েছে, এই হিসাব করে একটা আন্দাজ করার চেষ্টা করা হয়। ফিজিওগনমি টু মেজার দ্য ফেশিয়াল স্ট্রাকচার অফ আ ম্যান, অর্থাৎ মুখের আদলটা দেখে বোঝার চেষ্টা করা হয় যে সে কীরকম। ঠিক আছে, এটা একটা মুখ আমি আঁকানোর চেষ্টা করছি, ডোন্ট মাইন্ড। তো এটা হচ্ছে দেখে বোঝার চেষ্টা করা হয় যে তার বুদ্ধি কেমন হবে। আর গ্রাফোলজি হচ্ছে টু অ্যানালাইজ দ্য হ্যান্ড রাইটিং অফ আ পার্সন, হাতের লেখা দেখেও বিচার করা হয় কার আইকিউ কেমন হবে, সেটা একটা জাস্ট একটা ধরন বলতে পারো। তো আজকে আমরা কিন্তু এই দুটো পার্টকেই বিশেষ করে রেখেছি, থর্নডাইক এবং যেকে আমরা বলছি স্পিয়ারম্যান। আমাদের আরও কিছু কিছু রয়েছে, আরও 3-4টা রয়েছে, এখান থেকে আমরা করব। একসাথে সবগুলো না করানোর কারণ হচ্ছে এই চ্যাপ্টার যেটা রয়েছে এখান থেকে প্রচুর কোয়েশ্চেন আছে এবং এগুলো ভালো করে না বুঝলে কিন্তু হবে না। অর্থাৎ আমরা যে বিষয়টা আজকে শিখলাম একবার সাম আপ করে নিই ছোট্ট করে। আইকিউ এর তো সূত্রটা সবাই জেনে গেছো, MA/CA × 100। স্পিয়ারম্যানের দুটো উপাদানের কথা তিনি বলেছেন, একটা জি একটা এস। যেখানে জি উপাদানটা কি? জি উপাদানটা হচ্ছে সে জন্ম থেকে আসে সহজাত, যেটা কমন তার মধ্যে, এবং তারপরে সে এস উপাদান অর্থাৎ জি উপাদানটাকে কাজে লাগিয়ে এক এক করে করছে। এই ফটোটা এখানে দেখো যে এখানে জি উপাদান, জি ফ্যাক্টর রয়েছে, জেনারেল ইন্টেলিজেন্স, এবং সেখান থেকে সে যখন ম্যাথামেটিক্স শিখছে তখন সেই পার্টটাকে সে কাজে লাগাচ্ছে, ম্যাথামেটিক্সের ABCD 1 2 3 4 সেই পার্টটাকে কাজে লাগিয়ে ক্যালকুলেশনকে কাজে লাগাচ্ছে। ল্যাঙ্গুয়েজ যখন সে শিখছে তখন কি অ্যালফাবেটগুলোকে কাজে লাগাচ্ছে জি উপাদানকে ব্যবহার করে। সায়েন্সের ক্ষেত্রে তাই, মিউজিকের ক্ষেত্রে তাই, প্রবলেম সলভিংয়ের ক্ষেত্রেও তাই। আর থর্নডাইকের মতে বুদ্ধির প্রকারভেদ আমরা দেখলাম মাল্টিপল ফ্যাক্টর থিওরি, তিনটা বুদ্ধির প্রকারের কথা তিনি বলেছেন, মূর্ত বুদ্ধি, অ্যাবস্ট্রাক্ট ইন্টেলিজেন্স আর সোশ্যাল ইন্টেলিজেন্স। ঠিক আছে, তো আমরা কিছু চ্যাপ্টার ওয়াইজ কিছু কোয়েশ্চেন আমরা একটু করে নিই, প্র্যাকটিস করে নিই, তারপরে দেখি কি হচ্ছে। আসো 1 নম্বরে চটপট নিচে তোমরা অ্যান্সার করবে। লাইভ চ্যাট অপশন রয়েছে, লাইভ চ্যাট অপশন তোমরা করতে পারো, আবার তোমরা কিন্তু কমেন্ট সেকশনে জানাতে পারো। বহুমুখী বুদ্ধিমত্তা তত্ত্ব অনুযায়ী বিভিন্ন প্রাণী, খনিজ এবং গাছকে শনাক্ত ও শ্রেণীকরণ করার ক্ষমতাকে কি বলে? যেহেতু এখানে প্রথমেই যেটা আমরা বললাম, আজকে প্রথমেই থর্নডাইকের যে কেসটা আমরা পড়লাম সেখানে কি বললো, সেটা হচ্ছে প্রাকৃতিক বুদ্ধিমত্তা, বা যেটাকে আমরা বলবো কি, যেটাকে আমরা কি বলবো, যেটা হচ্ছে তোমার অ্যাবস্ট্রাক্ট নয়। আমরা প্রথমে 1 নম্বরটা কি পড়লাম আজকেই, কংক্রিট। ঠিক আছে, মূর্ত বুদ্ধি। তো মূর্ত বুদ্ধিটা হচ্ছে প্রাকৃতিক, মানে যেটা তুমি চারিপাশে দেখতে পাচ্ছ, তাই তো। পরের নম্বরে আসি, নাম্বার 2 কি বলেছে একটু এটাকে, হ্যাঁ এবার ঠিক আছে। বেশিরভাগ মানুষ মাঝারি মেধা সম্পন্ন, কিছুক্ষণ আগে দেখলাম প্রায় 48%। কিন্তু অত্যধিক মেধাবী এবং কিছু নিম্নমানের মেধাবী, এই বিবৃতিটি যে নীতির উপর প্রতিষ্ঠিত সেটা কি? কোন নীতির উপর প্রতিষ্ঠিত? বুদ্ধিমত্তার বন্টন, বুদ্ধিমত্তার বৃদ্ধি, লিঙ্গ বৈষম্য নাকি জাতিগত পার্থক্য? সঠিক উত্তর বুদ্ধিমত্তার বন্টন বা ইন্টেলিজেন্সের যে ভাগাভাগি যেটা রয়েছে সেটা। নেক্সট,
র্যাভেন্স প্রগতিশীল ম্যাট্রিক্স পরীক্ষা কিসের উদাহরণ? এগুলো ভালো করে দেখে রাখবে, ঠিক আছে? এগুলো ভালো করে দেখে রাখবে। এটা সিটেট নভেম্বর 2012-তে এসেছিল। র্যাভেনের প্রগতিশীল ম্যাট্রিক্স পরীক্ষা কিসের উদাহরণ? কারেক্ট অ্যান্সার হবে সংস্কৃতিমূলক বুদ্ধাঙ্ক, অপশন নাম্বার সি, সংস্কৃতিমূলক বুদ্ধাঙ্ক। নিম্নলিখিত কোনটি বহুমাত্রিক বুদ্ধিমত্তা তত্ত্বের একটি সমালোচনা? বহুমাত্রিক বুদ্ধিমত্তা তত্ত্ব মানে কি? মাল্টিপল থিওরি অফ ইন্টেলিজেন্স। বহুমাত্রিক বুদ্ধিমত্তা হলো সমগ্র বুদ্ধিমত্তার উপস্থিতির প্রতিভা। বহুমাত্রিক বুদ্ধিমত্তা শিক্ষার্থীদের নিজেদের সামর্থ্য আবিষ্কার করতে সাহায্য করে। এটি ব্যবহারিক বুদ্ধিমত্তার উপর জোর দেয় নাকি অভিজ্ঞতামূলক প্রমাণ দ্বারা এই তত্ত্বকে সমর্থন করা যায় না? সঠিক উত্তর বহুমাত্রিক বুদ্ধিমত্তা হলো সমগ্র বুদ্ধিমত্তার উপস্থিতি প্রতিভা, অপশন নাম্বার এ। নেক্সট আসবো স্ট্যানফোর্ড বিনে ইন্টেলিজেন্স স্কেল। স্ট্যানফোর্ড বিনে ইন্টেলিজেন্স স্কেল একটি 11 বছর বয়সী শিশুর স্কোর 130 হয়েছে। এটা আইকিউ নয় কিন্তু, হ্যাঁ। স্বাভাবিক সম্ভাব্যতা বক্ররেখায় M100 এবং A15 ধরে নিলে 11 বছর বয়সী শিশুর কত শতাংশ শিশুর থেকে ভালো স্কোর পেয়েছে? এই পার্টটা, এই কোশ্চেনটা আজকে এখানে দিয়ে দিয়েছি। এই যে স্ট্যানফোর্ড বিনে ইন্টেলিজেন্স স্কেল, তারপর তোমার হচ্ছে পাস অ্যালং পরীক্ষা, আর্মি বিটা স্কেল, এগুলো আমরা আগামীকালকে ক্লাসের জন্য রেখেছি। যাই হোক, এই কোশ্চেনটা চলে এসেছে যেহেতু, তো আমরা আজকে ডিসকাস করে নিচ্ছি, এটার অ্যান্সারটা নিয়ে নিচ্ছি, কালকে বাকিটা আমরা আলোচনা করব। সঠিক উত্তর অপশন নাম্বারে 98%। কেন হলো সেটা আমরা জানবো। নিচের কোন পর্যবেক্ষণটি হাওয়ার্ড গার্ডনারের বহুমাত্রিক বুদ্ধিমত্তা তত্ত্বকে সমর্থন করে? হাওয়ার্ড গার্ডনার আমাদের রয়েছে চ্যাপ্টারে, আমরা নেক্সট এই বুদ্ধির পার্টটাতে রেখেছি। এখানে আজকে শুধু অ্যান্সারটা নিয়ে নিই, কালকে হাওয়ার্ড গার্ডনার থেকে আরও প্রচুর কোয়েশ্চেন রয়েছে। কারেক্ট অ্যান্সার হবে অপশন নাম্বারে মস্তিষ্কের একটি অংশের ক্ষতি শুধুমাত্র একটি নির্দিষ্ট ক্ষমতাকে প্রভাবিত করে এবং অন্য ক্ষমতাগুলোকে সুরক্ষিত করে। অর্থাৎ মনে করো যে কারোর মাথার একটা সাইডে আঘাত লাগলো, তাহলে সে হয়তো একটা কোনো একটা স্মৃতি সে হারিয়ে ফেলেছে, বাকি সমস্ত স্মৃতি তার কিন্তু রয়েছে। এরপর আসি নম্বর 7। নিচের দক্ষতাগুলি প্রাক্ষবিক বুদ্ধিমত্তার সঙ্গে সম্পর্কিত, শুধুমাত্র ব্যতিক্রমটি হলো? সিটেট ফেব্রুয়ারি 2014। নিচের প্রাক্ষবিক বুদ্ধিমত্তার সঙ্গে সম্পর্কিত শুধুমাত্র ব্যতিক্রমটা হলো কি? সঠিক উত্তর প্রক্ষোভ সম্পর্কিত সমালোচনা, অপশন নাম্বার সি, প্রক্ষোভ সম্পর্কিত সমালোচনা। নেক্সট আসি নম্বর 8। একজন শিক্ষক হিসেবে আপনি র্যাগিং ও বুলিংকে কঠোরভাবে নিষিদ্ধ করার উপর বিশ্বাসী এবং বিদ্যালয়ে পোস্টার লাগানো এবং কমিটি গঠন করতে আগ্রহী। যেসব তরুণ ছাত্রছাত্রী আপনার সঙ্গে দৃঢ় বিশ্বাস নিয়ে এই বিষয় বিরোধী অভিযানে যোগ দিয়েছে তারা নিম্নলিখিত কোন স্তরে রয়েছে? র্যাগিং, বুলিং, আমি বুলিং নিয়ে বারংবার বলছি যে এই বিষয়গুলো একটা বাচ্চাকে কিন্তু গোটা জীবন তাড়া করতে থাকে। প্রচলিত স্তর, প্রাক প্রচলিত স্তর, পরবর্তী প্রচলিত স্তর নাকি সামাজিক ব্যবস্থাপনার স্তর? তারা হচ্ছে সঠিক উত্তর পরবর্তী প্রচলিত স্তর। ঠিক আছে, পরবর্তী প্রচলিত স্তরে, যেটা হচ্ছে আমরা আগের দিন যেরকম পড়লাম না যে প্রি কনভেনশনাল, কনভেনশনাল, পোস্ট কনভেনশনাল, এটা ওইখানকার কোশ্চেন কিন্তু দিয়ে দিয়েছে। বহুমাত্রিক বুদ্ধিমত্তার তত্ত্ব অনুযায়ী একজন বিমান বাহিনীর পাইলটের জন্য নিম্নলিখিত কোন বুদ্ধিমত্তার প্রয়োজন? অন্তঃব্যক্তি কেন্দ্রিক, ভাষাগত, গতি সম্পর্কিত নাকি অন্তঃব্যক্তি কেন্দ্রিক? অবশ্যই তার গতি সম্পর্কিত দরকার, অপশন নাম্বার সি। নেক্সট, স্পিয়ারম্যানের বুদ্ধিমত্তার সংজ্ঞায় জি বলতে কি বোঝায়? জি বলতে আমরা দেখলাম না জি উপাদান আর এস উপাদান, তো জি মানে কি? জেনেটিক বুদ্ধিমত্তা, উৎপাদক বুদ্ধিমত্তা, সাধারণ বুদ্ধিমত্তা নাকি বিশ্বব্যাপী বুদ্ধিমত্তা? জি হচ্ছে জেনারেল মানে সাধারণ, অপশন নাম্বার সি, যেটা সহজাত। নিম্নলিখিত কোনটি কোনো সমাজে লিঙ্গ সমতার মানদণ্ড বা জেন্ডার প্যারিটির মানদণ্ড? কোনটা? নিম্নলিখিত কোনটি কোনো সমাজে লিঙ্গ সমতার মানদণ্ড? সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, দ্বাদশ শ্রেণীতে টিকে থাকা ছাত্রছাত্রীদের সংখ্যার তুলনায়। অপশন নাম্বার সি সঠিক উত্তর, দ্বাদশ শ্রেণীতে টিকে থাকা ছাত্রছাত্রীদের সংখ্যার তুলনায়। পরের নাম্বার, গার্ডনারের বহুমাত্রিক বুদ্ধিতত্ত্ব বা বুদ্ধিমত্তা তত্ত্ব অনুসারে একজন আত্মসচেতন ব্যক্তির ক্ষেত্রে
কোন বিষয়টির অবদান সব থেকে বেশি? আত্মসচেতন, যে নিজের সম্পর্কে সচেতন রয়েছে। ফেব্রুয়ারি 2015-তে এসছে। কারেক্ট অ্যান্সার হবে অপশন নাম্বার এ, আন্তঃব্যক্তির বা ইন্টারপার্সোনাল, মানে একের সাথে আরেকজনের যে বিষয়টা রয়েছে সেটা। আর যদি ইন্ট্রা বলেছে না, সরি, এটা হচ্ছে নিজের সাথে নিজের, নিজের সাথে নিজের। আর ইন্টার যদি বলতো তাহলে একজনের সাথে আরেকজনের হতো। নাম্বার 13, নিম্নলিখিত কোনটি একজন শিক্ষণ অক্ষম বা লার্নিং ডিসএবিলিটিস ব্যক্তির বৈশিষ্ট্য? কোনটি একজন লার্নিং ডিসএবিলিটিস বা বৈশিষ্ট্য? কি হবে কারেক্ট অ্যান্সার? বলছে সাবলীলভাবে পড়তে ও শব্দ উল্টানোর ক্ষেত্রে অসুবিধা, 50-এর নিচে বুদ্ধঙ্ক, অন্যান্য শিশুদের সঙ্গে খারাপ আচরণ ও আক্রমণাত্মক কাজে লিপ্ত হওয়া, একই প্রতিবর্তক ক্রিয়া বারবার করা। দেখো এখানে এই যে 50-এর নিচে বুদ্ধঙ্ক রয়েছে, এটা যেমন হতে পারে, অ্যাকচুয়ালি 50-এর নিচে বুদ্ধঙ্ক হওয়ার সম্ভাবনা কমই থাকে, কিন্তু সাবলীলভাবে পড়তে এবং শব্দ উল্টানোর ক্ষেত্রে অসুবিধা, এই দুটো এখানে আমরা অ্যান্সার নিতে পারি। ঠিক আছে, এ এবং বি দুটোই নিতে পারি অ্যান্সার। নেক্সট আসো, বলছে বুদ্ধির ক্ষেত্রে নিম্নলিখিত কোন বিবৃতিটি যথাযথ? কোনটা ঠিক? সিটেট 2015-তে এসছে। বুদ্ধিমত্তা বহুমাত্রিক এবং অনেকগুলি দিক রয়েছে, কেবলমাত্র উচ্চমান সম্পন্ন বুদ্ধাঙ্ক পরীক্ষার মাধ্যমে বুদ্ধিমত্তার নির্ভরযোগ্যতা নির্ধারণ করা যায়, বুদ্ধিমত্তার মূলত স্নায়ু দ্বারা নিয়ন্ত্রিত কার্য, উদাহরণ হিসেবে প্রতিক্রিয়াকরণের গতি, সংবেদনশীল বৈষম্যের কথা বলা যায়, বুদ্ধিমত্তা কেবলমাত্র বিদ্যালয়ে ভালো ফল করার ক্ষমতা। সঠিক উত্তর বুদ্ধিমত্তা বহুমাত্রিক এবং এর অনেকগুলি দিক রয়েছে। সো অপশন নাম্বার এ হচ্ছে সঠিক উত্তর। আমরা দেখলাম সেই বুদ্ধিমত্তার বিভিন্ন দিকগুলো রয়েছে, যে কোনোটা পার্থিব হলো, কোনোটা অপার্থিব হলো। আচ্ছা, হাওয়ার্ড গার্ডেনের কোয়েশ্চেন আমরা ছেড়ে দিচ্ছি, যেহেতু আমরা আগামীকাল হাওয়ার্ড গার্ডেনটাকে পড়বো, তো এটা ছেড়ে দিচ্ছে, তাই এটা নিয়ে এখন আর বলে লাভ নেই। আর তোমাদের জন্য এই যে এই কোয়েশ্চেনটা রয়েছে, বুদ্ধঙ্কের ধারণা প্রথম কে দিয়েছেন? বিনে, স্টার্ন, টারম্যান নাকি গ্যালটন? তো তোমাদের জন্য প্রশ্নটা পরেরটা রেখেছি। তো আজকে জানলাম আমরা বুদ্ধঙ্কের প্রথম ধারণা দিয়েছেন কে? টারম্যান, অপশন নাম্বার সি, টারম্যান। এবার তোমাদের জন্য যেটা রয়েছে হোমওয়ার্ক, সেটা হচ্ছে এটা, বুদ্ধঙ্ক পরিমাপের সূত্রটা কি? সূত্রটা বলবে, এবং তারপর তোমাদের যেটা দিয়েছিলাম MA5 CA4, তাহলে IQ কত হবে। ঠিক আছে, এবং আজকের ক্লাস এই পর্যন্ত শেষ করার আগে তোমাদেরকে একবার জানিয়ে রেখে আমাদের যে ব্যাচেসগুলো চলছে সেই ব্যাচেসগুলো সম্পর্কে। প্রাইমারি টেট ব্যাচও চলছে, আপার প্রাইমারি টেট ব্যাচও চলছে, এবং যারা প্রাইমারি আপার প্রাইমারি দুটোই একসাথে করতে যাচ্ছে তাদের জন্য কিন্তু আমাদের কম্বাইন্ড ব্যাচটা চলছে। তো প্রাইমারি টেট এবং আপার প্রাইমারি টেট ব্যাচের জন্য তোমরা অ্যাডমিশন নিতে পারো। তার জন্য আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর 9564345236 তোমরা হোয়াটসঅ্যাপ করবে প্রাইমারি টেট লিখে। ফিজ অনলি 999 রুপিস, এটা ওয়ান টাইম পেমেন্ট। আপার প্রাইমারির ক্ষেত্রেও সেম ফিজ 999, এটা ওয়ান টাইম পেমেন্ট, পরীক্ষা পর্যন্ত ভ্যালিডিটি। আর যারা দুটোরই তোমরা করতে চাইছো, যারা দুটোই নিতে পারবে, অর্থাৎ যারা দুটোই যোগ্যতা রয়েছে পরীক্ষা দেওয়ার, তারা অবশ্যই আমাদের কম্বাইন্ড ব্যাচটা নিতে পারো, যেটার ফিজ অনলি 1199। ঠিক আছে, 1199 যেটার ফিজ রয়েছে, যেখানে প্রাইমারি এবং আপার প্রাইমারি দুটোই তোমরা কিন্তু পেয়ে যাবে একসাথে। তো বুদ্ধি সংক্রান্ত যে চ্যাপ্টারটা আজকে আমরা করলাম, ক্লাসটা কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাবে, এবং এটারই রেস্ট নিয়ে আমরা আগামীকালকেও কিন্তু ক্লাসটা করবো। ঠিক আছে, তো দেখা হচ্ছে আবার পরবর্তী ক্লাসে। টিল দেন স্টে কানেক্টেড উইথ RGM এডুকেশন ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ ভেরি মাচ।